আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। দ্রোহের আগুনে পুড়ে ছারখার হাসিনার ক্ষমতার মসনদ। ফ্যাসিবাদের কালো অক্টোপাস থেকে মুক্তির উল্লাসে মাতোয়ারা গোটা দেশ। ২৪-এর ৫ই আগস্ট ১৬ বছরের অত্যাচার, নির্যাতন, গুম খুন থেকে ছাত্র জনতার রক্তে ভেজা বিজয়ের দিন। আজ গণ অভ্যুত্থানের দিন, ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশের ১ বছর পূর্তির দিন। খান আলামিন জানাচ্ছেন সেদিনকার ঘটনা প্রবাহ। রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। দফা ১ দাবি ১, খুনি হাসিনার পদত্যাগ। কি অপরাধটা কি করেছে? বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বিজয়ের লাল সূর্যটা তখনও খানিকটা দূর। কারফিউ ভেঙে চারপাশ থেকে ঢাকার দিকে সুনামির মতো ধেয়ে আসছে লাখ লাখ ছাত্র জনতা। ১৬ বছরের অত্যাচার, নির্যাতন আর লাল জুলাইয়ের সন্তানের বুকে রাষ্ট্রীয় বুলেটের আঘাতের পর ছাই চাপা দ্রোহ আগ্নেয়গিরির মতো জ্বলে উঠেছে। কিন্তু তখনও মরিয়া শেখ হাসিনার একান্ত অনুগত আইন শৃঙ্খলা বাহিনী আর আওয়ামী পেটোয়ালি। জনগণের টাকায় কেনা বন্দুকের নল জনগণেরই বুকের দিকে তাক করে প্রস্তুত হাসিনার মসনদ রক্ষায়। বাতাসে শীষ কাটে বুলেট, জেগে ওঠে জনতার বিদ্রোহ। তাজা রক্ত ঢেলে দেয় আবু সাইদ ওয়াসিম মুগ্ধদের মতো মিরাজ আর শত শত আনাস। ঢাকার চারদিকে গুলি গুলি আর গুলি। সেই গুলি বুকে নিয়ে হাসিনার ক্ষমতার মসনদ তাসের ঘরের মতো গুড়িয়ে দিতে দৃপ্ত পায়ে এগিয়ে চলছে ছাত্র জনতা। সবার গন্তব্য একটাই, গণভবন। সেনাবাহিনী তখন আর জনগণের বিরুদ্ধে নেই, তারা আর গুলি ছোড়ে না। পুলিশ, বিজিবি আর র্যাবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে বিজয়ের মুহূর্তকে ছোঁয়ার কাছাকাছি সবাই। দুপুরের দিকে হঠাৎই খবর ছড়িয়ে পড়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাবাহিনী প্রধান। কারো আর বোঝার বাকি নেই, পরাধীনতার শিকল ভাঙার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব। ছাত্র জনতার বিজয়ে চুরমার হয়ে গেছে শেখ হাসিনার ভীষণ ৪১। ক্ষমতার চেয়ার ছেড়ে ছোট বোন রেহানাকে নিয়ে কোনো রকমে পালিয়ে গেছেন ভারতে। গণভবন আর সংসদ ভবন হয়ে উঠেছে বিজয়ের মঞ্চ। যে ক্ষমতাকে হাসিনা ফেরাউন নমরুদের মতো অপ্রতিরোধ্য ভেবেছিল, আবাবিল পাখির মতো ছাত্র জনতা সেই ক্ষমতাকে ধ্বংসস্তূপে রূপ দিল। ১৬ বছরের অত্যাচার, নিপীড়ন, জুলাই উপাখ্যান পুরো জাতিকে নিয়ে আসে এক কাতারে, এক প্রার্থনায়। জাতি মুক্তি পায় ফ্যাসিজমের কালো অক্টোপাস থেকে। মুক্ত বাতাসে দাঁড়িয়ে দেশকে নতুন রূপে গড়ার প্রত্যয় সবার। খান আলামিন, আরটিভি। দর্শক, দিবসটি উপলক্ষে সকালে সাবেক সেনা কর্মকর্তারা রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাব এলাকায় র্যালি করে। এ বিষয়ে আরও জানাতে রাওয়া ক্লাব এলাকা থেকে যুক্ত হচ্ছেন রাকিব হাসান। রাকিব, সাবেক সেনা কর্মকর্তাদের র্যালির সর্বশেষ কি অবস্থা এবং কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। জি মারফি, আমি এখন অবস্থান করছি কমপ্লেক্সের সামনে। এখানে কিন্তু সাবেক সেনা কর্মকর্তারা কিছুক্ষণের মধ্যেই জুলাই বিপ্লবের
যে 101 বছর পূর্তি উপলক্ষে কিন্তু একটি র্যালি এখান থেকে বের করবেন, যা কিন্তু এই রাও কমপ্লেক্স থেকে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেটে হয়ে আবার এই রাও কমপ্লেক্সে এসে শেষ হবে। এছাড়াও তারা আজকে নানা আয়োজন রেখেছে। এখানে সব সাবেক সেনা কর্মকর্তাদের উপস্থিতিতেই কিন্তু এই র্যালিটি হবে এবং এখানে যারা জুলাই যোদ্ধাদের যখন 24-এর সময় তারা কিন্তু এক প্রকার সাহস জুগিয়ে গেছেন এই সাবেক সেনা কর্মকর্তারা, তারা আসলে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে গেছে, তারই উপলক্ষে কিন্তু আজকের এই র্যালি। এবং জানেন যে গেল বছর ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি র্যালি হয় এবং সেই 1 বছর পূর্তিতে আজকে আবারও কিন্তু র্যালি হচ্ছে। লং মার্চের যখন হয়েছিল 24 সাধারণ জনতার সঙ্গেও কিন্তু যুক্ত হয়েছিল সাবেক সেনা কর্মকর্তারা এবং এখানে কিন্তু আমি কয়েকজনের সঙ্গে সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে যে 1 বছর যেভাবে অতিবাহিত হলো এবং এর মধ্য দিয়ে আসলে আমরা অনেক কিছু পেয়েছি বা অনেক কিছু এখন আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারিনি, তারপরও তারা স্বপ্ন দেখছেন বাংলাদেশ একটি সুন্দর দেশে হিসেবে বহির্বিশ্বে প্রকাশিত হবে। এবং এখানে আজকে জানেন যে কিছু 10টা নাগাদ সম্ভবত এই র্যালিটি শুরু হতে পারে এবং শেখ হাসিনা পতনকে ঘিরে কিন্তু এই র্যালির আয়োজন, এই এত বিশাল র্যালির আয়োজন। এখানে সকল কর্মকর্তারা কিন্তু এসেছেন। এখানে সব ধরনের সাবেক যে কর্মকর্তা রয়েছেন সবারই কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে একটু কিছুক্ষণের মধ্যে এখানে দেখছেন ব্যান্ড পার্টি রয়েছে এবং অনেক ধরনের যে আয়োজনগুলো সেখানে কিন্তু দেখা যাচ্ছে এবং শেখ হাসিনা পতনকে ঘিরে এই আয়োজনে তারা খুবই উচ্ছ্বাসিত। তো রাও কমপ্লেক্স থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মারফি। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন সম্পর্কে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে কেমন প্রস্তুতি সেখানে দেখছেন, কি কি কর্মসূচি সেখানে নেওয়া হয়েছে জানাবেন। যে মারফি, আসলে আপনি যেমনটি বলেছেন, জুলাই অভ্যুত্থান 24 উপলক্ষে চট্টগ্রামে কিন্তু বেশ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে চট্টগ্রামের শহীদ মোহাম্মদ আলমের কবরে কিন্তু ফুলপুষ্প অর্পণ করছেন। ইতিমধ্যে বিভাগীয় কমিশনার এবং ডিসি মহোদয় এবং পুলিশ কমিশনার কিন্তু ফুলপুষ্প অর্পণ করে গেছেন। এইমাত্র দিচ্ছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে দিচ্ছেন এবং এখানে কিন্তু একের পর সরকারি যে কর্মকর্তাগুলো আছে, দপ্তরগুলো আছে, তারা কিন্তু আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এর আগে সকাল 9টার সময় বাকুলিয়াতে আরেকজন শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এরপরে তারা এখানে এসেছেন এবং এখানে একের পর এক সিটি কর্পোরেশন, এরপরে বন বিভাগ, এরপরে পিবিআই, পুলিশ কমিশনার, ডিআইজি পুলিশ, জেলা পুলিশ, একের পর এক সবাই আসছেন। এখন আমরা কিন্তু দেখছি আসলে শহীদ আলমের যেই কবরটি আসলে যেখানে দেওয়া হয়েছে সেখানে রাস্তাটি খুবই শুরু, যার কারণে আসলে এখানে আসতে সবাইকে একটু বেগ পেতে হচ্ছে, সেজন্য সবাই ধীরে ধীরে আসছে। এই মুহূর্তে কিন্তু আসছেন চট্টগ্রাম পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত, তার নেতৃত্বে সবাই এসেছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাতেন এবং একই সাথে এর পরপরে রয়েছে আসলে মুনাজাত, দোয়া মুনাজাত এবং এরপরে রয়েছেন বেলা 11টার সময় সার্কিট হাউসে যারা আহত নিহত হয়েছেন তাদের পরিবারকে নিয়েই কিন্তু আসলে মত বিনিময় সভা হবে এবং সেখানেও দোয়া মাহফিল হবে। এরপরে বিকালবেলা কিন্তু আসলে আরো বেশ কিছু প্রোগ্রাম রেখেছেন এখানে যারা আহত নিহত হয়েছে তারা। আমরা একটু কথা বলবো আসলে চট্টগ্রাম পুলিশ সুপারের সাথে, আমরা একটু জানবো আসলে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, তার কাছ থেকে একটু অনুভূতি জানবো। আসলে আজকে নতুন এক বাংলাদেশ পেয়েছে, আপনার কাছে কেমন লাগতেছে আসলে আজকে এখানে আসতে পেরে? ধন্যবাদ। আজকে এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছে, যাদের আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘদিনের মানুষের যে আশা ছিল সেই আশা পূরণ হয়েছে, বাংলাদেশের নতুন স্বাধীনতার সূর্য উদিত হয়েছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করার জন্যই এখানে এসেছি। এটা একটা বিশেষ অনুভূতি, আলাদা অনুভূতি। এটা আসলে সব অনুভূতি সবসময় ব্যক্ত করে প্রকাশ করা যায় না আমাদের। যতটুকু অপ্রকাশিত, শুধুমাত্র ফুল দেওয়ার মধ্যে এই অনুভূতি সীমাবদ্ধ নয়।
এটা লালন করা, এটা ধারণ করা কিংবা এই অনুযায়ী মানুষের কল্যাণে আত্মনিবেদন করার প্রত্যয়ে এগিয়ে যাওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ। শুনছিলেন পুলিশ সুপারের বক্তব্য। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সকাল 7টার সময় চট্টগ্রাম থেকে একটি বিশেষ জুলাই ট্রেন কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। যেহেতু বিকালবেলা জুলাই ইফতার ঘোষণা করা হবে, তারা কিন্তু সবাই গেছে এখান থেকে জুলাই ইফতার ঘোষণা সেই সংবাদ শোনার জন্য এখান থেকে গেছে। এবং চট্টগ্রামে কিন্তু প্রতিটি সরকারি প্রতিষ্ঠান কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়েছেন এবং একই সাথে সকালবেলা বেশ কিছু আনন্দ র্যালি হয়েছে এই 24-এর অভ্যুত্থান উপলক্ষে। এবং সবাই বলেছে আসলে বিগত 17 বছরে যে অবসান হয়েছে সেই মুক্তি উপলক্ষে তারা কিন্তু আসলে আনন্দ মিছিল করেছে। এই ছিল আমার কাছে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সর্বশেষ সংবাদ। জি সাইফুল মাহমুদ, ধন্যবাদ আপনাকে। কারফিউ উপেক্ষা করে মার্চ টু ঢাকা সফল করতে শহীদ মিনার সহ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তাদের ঠেকাতে শহীদ মিনারেও হানা দেয় পুলিশ। নিরাপত্তার চাদরে ঢাকা সকালে রাজধানীতে নিরাপত্তা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢল নামে ছাত্র জনতার। সামাল দিতে না পারায় দেশ ছাড়েন শেখ হাসিনা। 5 আগস্টে সেই ঐতিহাসিক দিনটির সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার অবস্থা জানাচ্ছেন AR বাদল। 5 আগস্ট সকাল 8:30 রাজধানীর সার্কফোয়ারা মোড় থেকে শাহবাগের রাস্তার চিত্র এটি। বাংলা মোটরে দেখা যায় পুরানো গাড়ির কঙ্কাল। একে তো কারফিউ, তার উপর আবার শিক্ষার্থীদের মার্চ টু ঢাকা কর্মসূচি থাকায় জনশূন্য, রাস্তা ফাঁকা। শিক্ষার্থীদের জমায়েত ঠেকাতে 3 স্তরে অবস্থান নিয়ে শাহবাগ ঘিরে রাখে পুলিশ ও সেনাবাহিনী। ঘুরিয়ে দেওয়া হয় অ্যাম্বুলেন্স, তল্লাশি চলে এ পথের যাত্রীদের। শাহবাগ পেরিয়ে টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায় প্রায় 100 খানিক শিক্ষার্থীর জমায়েত। সব জায়গায় মোটামুটি যারা বেরিয়েছেন সবাইকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশির মুখে পড়তে হচ্ছে এবং জবাবদিহি করতে হচ্ছে তারা আসলে কোথায় যাচ্ছে, যেহেতু কারফিউ চলছে। মার্চ টু ঢাকা কর্মসূচিতে আসার জন্য তারা বলেছেন এবং এই রাজপথে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের কর্মসূচি 11টায় শুরু হবে মূল কর্মসূচি এবং যারা এই ঢাকায় আসার জন্য চেষ্টা করছেন তাদেরকে ঢাকায় এসে এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন। গণমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশের পাশাপাশি নিজেদের অবস্থান তুলে ধরেন তারা। আমরা সরাসরি এই স্বৈরাচারী হাসিনার পদত্যাগ চাই। শিক্ষার্থীদের জড়ো হওয়ার খবর পায় পুলিশ। কেন্দ্রীয় শহীদ মিনার খালি করতে লাঠি পেটার পাশাপাশি শিক্ষার্থীদের উপর গুলি চালায় তারা। পুলিশের মারমুখী আচরণে ফাঁকা হয়ে যায় শহীদ মিনার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও চড়াও হয় পুলিশ। হাসপাতালের ভেতরে দেখা যায় স্বজনদের ছুটাছুটি আর মর্গের সামনে ট্রলিতে লাশের সারি। 12টার পরে সব বাধা উপেক্ষা করে শাহবাগে প্রবেশ করতে থাকে শিক্ষার্থীরা। ছাত্র জনতার ঢল এতটা প্রবল যে কোনো প্রতিবন্ধকতা কাজে আসছিল না। তবে ছাত্র জনতার সাথে ইতিবাচক আচরণ করে সেনাবাহিনী। আবেগে অনেকে সেনাবাহিনীর সদস্যদের জড়িয়ে ধরেন। শাহবাগ ধীরে ধীরে জনসমুদ্রে রূপ নেয়। এ সময় সেনাবাহিনীর সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় কয়েকজন শিক্ষার্থী। পুলিশের হাতেও ফুল তুলে দেয় শিক্ষার্থীরা, কিন্তু নেতিবাচক আচরণ করে তারা। শাহবাগ থানার ভেতরেও তখন আটককৃতদের নির্মমতার চিত্র। সকাল থেকে গণগ্রেপ্তার চালায় পুলিশ। শেখ হাসিনার দেশ ছাড়ার খবরে তাদের ছেড়ে দেয়া হয়। লাখো ছাত্র জনতা শাহবাগে জড়ো হওয়ার পাশাপাশি গণভবনের দিকে রওনা দেয়। এর কিছুক্ষণের মধ্যেই দেশ ছাড়েন শেখ হাসিনা। ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে তৈরি হয় নতুন ইতিহাস। AR বাদল, RTV, ঢাকা। লাল জুলাইয়ের ইতিহাস রাঙিয়েছে শহরের দেয়ালগুলো। আবু সাইদ মুগ্ধদের বীরত্বের সঙ্গে চিত্রিত হয়েছে আওয়ামী লীগের দীর্ঘ দুঃশাসন। জুলাই গণ অভ্যুত্থানে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি ঘোষণার পর শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে গ্রাফিতি আঁকে ছাত্ররা। 5 আগস্টের পরও সারা দেশে আঁকা হয়েছে অসংখ্য দেয়ালচিত্র। দেয়ালে আঁকা এসব ইতিহাস যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাহস আর প্রতিরোধের পাঠশালা। শাহিন হোসেনের ছবিতে নাজমুল হুদার রিপোর্ট। ছাত্র
ছাত্র জনতার রক্তে যখন সড়ক ভিজেছে, তখন অস্ত্র হয়েছে রং, প্রতিবাদের ভাষা হয়েছে রাজপথের দেয়াল। জুলাইয়ের রক্তঝরা দিনগুলোতে আঁকা হয়েছিল এসব গ্রাফিতি, যা কাঁপিয়েছিল স্বৈরশাসকের মসনদ, জাগরণ তুলেছিল আপামর জনতার হৃদয়ে, যে হৃদয় দীর্ঘ সময়ে সহ্য করেছে নানা বঞ্চনা, অন্যায়, অত্যাচার ও নিপীড়নের যন্ত্রণা। 2024 5 আগস্ট পতন হয়েছে ফ্যাসিবাদী সাম্রাজ্যের। এক স্বৈরশাসকের বিদায়ে যেন রাজপথের দেয়ালও পেয়েছে বাক স্বাধীনতা। রংতুলিতে আঁকা এসব দেয়াল চিত্র জুলাই গণ অভ্যুত্থানের রক্তাক্ত ইতিহাস তো বটেই, ঠাঁই করেছে দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার প্রতিচ্ছবি। এসব ছবি যেমন স্মরণ করায় গুম, খুন, নির্যাতন ও জুলাই আগস্টের নির্মম হত্যাযজ্ঞ, তেমন সাহস যোগায় সত্য, ন্যায় ও গণতন্ত্রের পক্ষে কথা বলার। স্প্রে নিয়ে আসলে দেয়ালে এবং যেখানে আসলে টিনের বেড়া ছিল ওইখানে যে লেখে আসলে দৌড় দেওয়া, পুলিশের একটা ভয় ছিল, তারপরে আসলে ছাত্রলীগের ভয় ছিল যে কখন এসে ধরে নিয়ে যায় বা আটকে যায়। শুধু আর্টিস্ট দিয়ে আসলে এই জিনিসটা কভার হয়নি। এখানে একটা রিক্সাওয়ালা এসে আমাকে একটা স্প্রে ক্যান দেন, আমি লিখবো খুনি হাসিনা, আমরা দিয়ে দিচ্ছি, আমরা আর ফেরতই চাই না। আমি জানি যে সে আসলে কন্টিনিউয়াসলি এই জিনিসটা পাস করতে থাকবে। 6 আগস্ট পর্যন্ত এই জিনিসটা নিয়ে একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ শেখ হাসিনা হয়তো পালিয়ে গিয়েছিল, কিন্তু তার যারা আমলা কামলা আছে তারা সবাই ছিল। গ্রাফিতি শিল্পীরা জানান, 5 আগস্টের আগে দেয়ালে লেখা এক একটি শব্দবান আঘাত হানত স্বৈরাচারের গদিতে, আর গণঅভ্যুত্থানের পর আঁকা দেয়াল চিত্রগুলো পথ দেখায় রুখে দাঁড়ানোর। আসলে গ্রুপ ওয়ার্ক ছিল, দেখা গেছে যে আমাদের সে সময়কার আমার যারা সহপাঠী ছিল বা সিনিয়র জুনিয়র সবাই মিলে যাদের যা যা বলতে ইচ্ছা হয়েছে, মানে একজনের পক্ষে আসলে এত মেসেজ দেওয়া সম্ভব ছিল না। জুলাইয়ের পরবর্তীতে যে গ্রাফিতিটা হয়েছে সেটা তো আসলে গ্রাফিতি না, দেয়াল চিত্র বলা যেতে পারে। গ্রাফিতি হচ্ছে যে লুকিয়ে চুরিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে বা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এঁকে আসা, লিখে আসা। সো একেবারে এক্স্যাক্ট গ্রাফিতিটা হয়েছে এই 18 তারিখের পর থেকে। ওই সময়টা আসলে এটা ফ্যাসিস্টের বিরুদ্ধে একটা ভয়েস রেজ করার একটা মাধ্যম ছিল। প্রতিরোধের চিত্র শুধু দেয়ালে নয়, খোদাই হয়ে থাকবে ছাত্র জনতার সাহসী লড়াইয়ের স্মারকে। নাজমুল হুদা, RTV, ঢাকা। মায়ের চোখে বাংলাদেশ যেমন তেমন বাংলাদেশ গড়তে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 5 আগস্ট উপলক্ষে সকালে লন্ডন থেকে ভার্চুয়ালি এক বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, যেখানে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ নিরাপদে থাকবে। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদী তৈরি হতে দেয়া হবে না জানিয়ে তারেক রহমান প্রতিটি দলকে জনগণের কাছে গিয়ে তাদের ভাষা বোঝার আহ্বান জানান। হাজারো শহীদের রত্ন স্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না ইনশাল্লাহ। কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না ইনশাল্লাহ। আমি মনে করি এসব প্রশ্নে জাতীয় ঐক্য বহাল আছে, থাকবে ইনশাল্লাহ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যার যার দলীয় আদর্শ এবং লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্যুভিত্তিক ভিন্ন মত থাকবে। এটি বিরোধ নয়, বরং ভিন্ন মত। এটি গণতন্ত্রের সৌন্দর্য। তবে ভিন্ন মত কিংবা বিরোধের মাত্রা যেন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসনের কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে প্রতিটি রাজনৈতিক দল এবং গণতান্ত্রিকামী জনগণের প্রতি সতর্ক থাকার জন্য বিনীত আহ্বান জানাই। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ নিরাপদে থাকবে। আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান দিবসে বিকেল 5টায় বহুল আলোচিত জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন তিনি। জুলাই যোদ্ধাদের নানা বিষয়ে প্রাধান্য পাবে জুলাই ঘোষণাপত্রে।
গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে এই ঘোষণাপত্র পাঠ করা হবে, যা বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এছাড়া বেলা 11টা থেকে মানিক মিয়া এভিনিউয়ে আজ ৩৬ জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠানটি শুরু হবে। 5ই আগস্ট উদযাপন উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে সর্বশেষ জানাতে যুক্ত হচ্ছেন আব্দুর রহিম। রহিম, জুলাই ঘোষণাপত্র কখন নাগাদ পাঠ করা হবে? অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। মার্ফি, মানিক মিয়া অ্যাভিনিউতে আজকে জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে ঢেলে সাজানো হয়েছে। এখানে এখন পর্যন্ত মঞ্চ প্রস্তুত রয়েছে। এছাড়াও এখন পর্যন্ত আহতরা এখানে আসা শুরু করেছে এবং জুলাই গণ অভ্যুত্থানের যারা অংশীজন তারাও কিন্তু আসা শুরু করেছে। এখানে জুলাই পুনর্জাগরণের যে অনুষ্ঠানমালা সেখানে কিন্তু বলা হয়েছে সকাল 11টা থেকে সাইমম শিল্পী গোষ্ঠীর মাধ্যমে কিন্তু শুরু হবে এখানকার যে অনুষ্ঠানমালা রয়েছে সেখানে। এছাড়াও কলরব থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক যে গ্রুপগুলো রয়েছে তারা এখানে পরিবেশনা করবে। এছাড়াও কিন্তু বিকেল 5টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঘোষণাপত্রটি রয়েছে বহুল আকাঙ্ক্ষিত, সেই ঘোষণাপত্রটি কিন্তু তিনি সেখানে পাঠ করবেন এবং সেটি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও রাত 8টায় এখানে ড্রোন শটের মাধ্যমে কিন্তু ফ্যাসিবাদের যে বিভিন্ন মোটর রয়েছে সেগুলো কিন্তু সবার জন্য দেখানো হবে। এছাড়াও সারা বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশ সরকার 8 জোড়া ট্রেনের মাধ্যমে সারা দেশ থেকে জুলাইয়ের যারা অংশীজন রয়েছে তাদেরকে এই মানিক মিয়া এভিনিউতে নিয়ে আসার জন্য সে প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সকাল 11টা থেকে কিন্তু এখানে প্রোগ্রাম শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়াও কিন্তু এখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এই ফ্যাসিবাদ মুক্ত যে একটি 1 বছর পূর্তি যে অনুষ্ঠানমালা সেখানে কিন্তু যে প্রস্তুতি সম্পন্ন রয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এখানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে র্যাব, পুলিশ সার্বিকভাবে তৎপর রয়েছে। এছাড়াও কিন্তু আজকে আমরা যেটি জানতে পেরেছি এখানে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু এই প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে। এখানে কিন্তু সাংস্কৃতিক উপদেষ্টা সহ শিল্পকলা একাডেমির পরিচালক সহ বিভিন্ন উপদেষ্টারা এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা জানতে পেরেছি যে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু জুলাই আহত যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হবেন। অলরেডি বেশ কিছু আহত এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। মার্ফি, জুলাই যে পুনর্জাগরণ যে অনুষ্ঠানমালা সেটির সর্বশেষ পরিস্থিতি এই ছিল আমার কাছে মানিক মিয়া এভিনিউ থেকে। আপনাকে গণ অভ্যুত্থানের 1 বছরেও তেমন দৃশ্যমান হয়নি জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার বিচার জানিয়ে বরাবরই ক্ষোভ জানিয়ে আসছে শহীদ পরিবারগুলো। এদিকে যৌক্তিক সময়ে সঠিক বিচার করতে সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যার বিচার ও এর অগ্রগতি নিয়ে জিএম মাহমুদের রিপোর্ট। 5 আগস্ট 2024 অনেকের ক্যালেন্ডারে 36 জুলাই। অন্যায়, অবিচার ও শৃঙ্খল থেকে বেরিয়ে ছাত্র জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস, রচিত হয় দেশে এক নতুন ইতিহাস। এ বিজয় এমনি এমনি আসেনি, কেড়ে নিয়েছে 1400-র বেশি প্রাণ, আহত করেছে 25,000-এরও বেশি মানুষকে। তবে এ মুক্তির 1 বছরেও আশানুরূপ দৃশ্যমান হয়নি খুনিদের বিচার। দরকার নেই কোনো বিচারের। আমার সন্তানটা শহীদ হয়েছে বৈষম্য বিরোধী একটা দেশ গঠনের জন্য, কোথাও তার কোনো প্রকাশ দেখছি না। এদিকে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত শেষ করতে কাজ করছে দুটি বিশেষ ট্রাইব্যুনাল। বিচারের অগ্রগতি তুলে ধরে প্রসিকিউটর জানান এ পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 5 শতাধিক, যেগুলোর মধ্যে শেখ হাসিনার মামলা সহ 4টির বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তদন্ত চূড়ান্ত পর্যায়ে আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত শীর্ষ 17 নেতা এবং ওবায়দুল কাদেরের মামলা সহ আরও 6টির। গত বছরের অক্টোবর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ার পর জুলাই গণ অভ্যুত্থানের মামলার তদন্ত শুরু হয়। সাথে সাথে গত 15 বছরের যে বিচার বহির্ভূত হত্যা এবং গুম হয়েছিল তারও তদন্ত সিমালটেনিয়াসলি চলছে।
আরও একটি ঘটনা তদন্ত আমরা করছি, সেটা হলো 2013 সালে শাপলা চত্বর যে ম্যাসাকার হয়েছিল। এর মধ্যে ট্রাইব্যুনালে সর্বমোট 4টি মামলায় 57 জন আসামির বিচার চলছে। 1 বছরের অগ্রগতিতে হতাশ এ আইনজীবী, তবে ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্যাপারে আশাবাদী তিনি। 1 বছরে পুলিশ মামলাগুলোকে যাচাই বাছাই করে চার্জশিট পর্যন্ত দিতে পারেনি, অনেক ক্ষেত্রে বিচারিক কার্যক্রম শুরুই করতে পারেনি। সেক্ষেত্রে তো হতাশার বড় জায়গা। তারপরেও হতাশ হলেও তো আমরা তো আর নৈরাশ্যবাদী না, আমরা আশাবাদী। আমি মনে করি যে ভুলভ্রান্তিগুলো হয়েছে সেই ভুলভ্রান্তিগুলো তো হয়েছেই। আমাদের সব রাজনৈতিক দল সবাই মিলেমিশে এই ব্যাপারে ঐক্য হয়ে আমার মনে হয় পদক্ষেপ নেওয়া উচিত। জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় 1 বছরে প্রায় 700 হত্যা মামলা সহ সারা দেশে 1600-র বেশি মামলা হয়েছে। এর মধ্যে 60 থেকে 70টি মামলার তদন্ত প্রায় শেষ বলে জানিয়েছে পুলিশ। জিএম মাহমুদ, RTV, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। লালমনিরহাটে উজানের পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা বর্ষণে আবারও বেড়েছে তিস্তার পানি। দ্বিতীয় দফায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। অনাহারে অর্ধাহারে দিন পার করছেন পানিবন্দী তীরবর্তী অঞ্চলের মানুষ। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আভাস থাকায় আবারও বিপদসীমা ছাড়াতে পারে পানি প্রবাহ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, জানাবেন যে তিস্তার পানি বাড়ার সর্বশেষ কি কি তথ্য আপনার কাছে রয়েছে এবং বাসিন্দাদের জনদুর্ভোগ কেমন দেখছেন? মারফি, উজানের পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটের 4টি উপজেলায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়েছে। এই পানিবন্দী হওয়ার পরে তারা নানা রকম দুর্বিষহ জীবন পার করছে। গতকাল থেকেই বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আজ সকাল 6টায় পানি বিপদসীমার 21 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। সর্বশেষ সকাল 9টায় বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। আমরা এই মুহূর্তে আছি লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি এলাকায়। এখানে আমরা যেই সড়কটিতে দাঁড়িয়েছি, নিশ্চয়ই দেখছেন এই সড়কটি গতকাল কিন্তু পানিতে টইটম্বুর ছিল, পানিতে ভেসে গিয়েছিল এবং মানুষ বের হতে পারছিল না। আজকে কিন্তু অনেকটাই পানি কমে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে বাড়িগুলো আছে, এই বাড়িঘরগুলো কিন্তু পানি এখনো যায়নি, তবে আস্তে আস্তে পানি কমছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, আগামী 48 ঘন্টা দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাত হলে বিপদসীমা বরাবর এবং বিপদসীমার উপর দিয়েও পানি প্রবাহিত হতে পারে। এইদিকে আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা ইতিমধ্যে হাতীবান্ধায়, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় 20 মেট্রিক টন চাল বরাদ্দ রেখেছে এবং প্রত্যেকটি উপজেলায় পানিবন্দী মানুষের জন্য যথেষ্ট খাবার তারা দিচ্ছেন, তারা শুকনো খাবার পরিবেশন করছেন। এদিক দিয়ে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলাম সাধারণ মানুষের কাছে শুকনো খাবার নিয়ে যাচ্ছেন এবং আজ সারাদিন 36 জুলাই উপলক্ষে এনসিপি আদিতমারি উপজেলায় সকল পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করবেন। এই ছিল লালমনিরহাট থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। মারফি, ধন্যবাদ আপনাকে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।